হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডন 3 নিয়ে। তো ডন 3 নিয়ে প্রথম থেকে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই সিনেমায় রণবীর সিংয়ের কাজ করা নিয়ে। এসআরকের জায়গায় রণবীর সিং আসছে, অনেক কিছু হয়েছে। প্রজেক্টটা হয়তো বাতিলই হয়ে যেত, কিন্তু শেষ মুহূর্তে ফারহান আখতারের জেদেই কাজটা হচ্ছে এবং রণবীর সিংকে আমরা দেখতে পেতে চলেছি। সম্ভবত কিয়ারা আদবানিও থাকতে চলেছে। এখন যেটা নতুন জিনিস জানা যাচ্ছে, এই সিনেমার ভিলেন হিসেবে আমরা কাকে পেতে পারি। যদিও আমার মনে হয় ডনের ক্ষেত্রে তো মানে ডন 3-তে তো কোথাও রণবীর সিংয়ের ক্যারেক্টারটাই কাইন্ড অফ ভিলেন টাইপের ক্যারেক্টার, কিন্তু তাও আর কোনো মানে ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার থাকতে হলে যেটা কোথাও গিয়ে ভিলেনিয়াস ক্যারেক্টার হবে। তো সেই চরিত্রের জন্য নাকি বিক্রান্ত ম্যাসের কথা ভাবা হচ্ছে। এবার বিক্রান্ত ম্যাসে কদিন আগে ঘোষণা করেছিল যে সে অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছে। সেখান থেকে এই কতটা সত্যি সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। তবে ফারহান আখতার নাকি রিকোয়েস্ট করেছে বিক্রান্ত ম্যাসেকে পার্সোনালি এই প্রজেক্টটা করার জন্য, এবং হয়তো এই প্রজেক্টটা করার পরে সে হয়তো অভিনয় জগৎ থেকে বিরতি নিতে পারে। এবার সেটা নাও হতে পারে, হয়তো সে আবার অভিনয় জগতে ফিরতেও পারে। তো যাই হোক, কথাবার্তা চলছে বিক্রান্ত ম্যাসিকে নিয়ে, এবং যদি এটা হয় খুবই ভালো। রণবীর সিংয়ের এগেনস্টে যদি এখানে আমরা দেখতে পাই তাকে, এবং এর আগেও তাদের দুজনকে একসঙ্গে লুটেরা সিনেমায় দেখেছি, তাদের কেমিস্ট্রিটাকে খুব পছন্দ ছিল। তো এখানে ভার্সেস হিসেবে যদি তাদেরকে দেখা যায়, ব্যাপারটা আই থিঙ্ক জমবে। তো দেখা যাক লাস্ট অব্দি কেমন হয় শেষ পর্যন্ত। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা বলবো লোকেশ কানাডাজের আপকামিং মুভি কুড়ি সিনেমাটাকে কেন্দ্র করে, যেখানে আমরা রজনীকান্তকে দেখতে পারবো। তো এই সিনেমাটার রিলিজ ডেট নিয়ে নানা রকম রিউমার শোনা যাচ্ছিল। এখন যারা জানা যাচ্ছে তারা দুটো রিলিজ ডেট ফিক্সড করতে চাইছে। এক হচ্ছে 5ই সেপ্টেম্বর, আর একটা হচ্ছে দিওয়ালি। এই দুটো রিলিজ ডেটের যে কোনো একটাই তারা প্ল্যানিং করছে। সবচেয়ে বেশি চান্স রয়েছে দিওয়ালিতে। এবার দেখা যাক কোনটাতে রিলিজ হয়। আমির খান রিসেন্টলি নিজের ক্যামিওর আরও কিছু ইম্পর্টেন্ট অংশ শ্যুট করেছে, এবং সেটা নাকি বেশ ইমপ্রেসিভ। তো আমি তো খুবই এক্সাইটেড এই কাজটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। রজনীকান্তকে আবার একবার এরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখার জন্য প্রত্যেক খুবই এক্সাইটেড রয়েছে, এবং লোকেশ কানাডাজ আই থিঙ্ক রজনীকান্তকে মানে আলাদা লেভেলে মানে কী বলবো কাজে লাগাবে, আমার এটা অন্তপক্ষে মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণে তো রণবীর এবং সাই পল্লবীর অনেকটা কাজ হয়ে গেছিলো। প্রথম পর্বের বেশ খানিকটা কাজ হয়ে গেছে। এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমাতে প্রথম পার্টে আমরা জানি যে রাবণের পুরো যে বিরাট পরিমাণ অংশ থাকবে তা নয়, তৃতীয় পার্টে রাবণকে আমরা বেসিক্যালি দেখতে পাবো। তো সেই যে পর্যায়ের যে শ্যুটিংটা ইয়াস যেটা করতে চলেছে, সেটা কিন্তু মার্চ মাস থেকে শুরু হবে, যেখানে সে রাবণ অংশটা পুরোপুরি শ্যুটিং করবে। তারপর বাদবাকি যে অংশগুলো যৌথভাবে যে জায়গাগুলো হবে সেগুলো শ্যুটিং একটু পরে শুরু হবে। তবে মোটামুটি মার্চ থেকে বেশ কয়েকদিনের একটা শিডিউল দেখা যাবে, যেখানে রাবণ অংশের পুরোপুরি শ্যুটিংটা কিন্তু রকিং স্টার ইয়াস মানে স্টার্ট করতে চলেছে। তো দেখা যাক আলটিমেটলি প্রজেক্টটা কেমন হয়, এটা নিয়ে তো অনেক আশা রয়েছে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা বলবো জননায়কন সিনেমাটাকে নিয়ে, যেটা থালাপতি বিজয়ের 69তম এবং বলা হচ্ছে লাস্ট সিনেমা। তো এটা তো সংক্রান্ত নতুন যেটা আপডেট উঠে এসেছে, এটা একটা বিরাট বড় রেকর্ড করেছে তামিল সিনেমার ইন্ডাস্ট্রিতে। এখনও পর্যন্ত লিও সিনেমাটার, যেটা থালাপতি বিজয়েরই বলা যেতে পারে 67 নম্বর সিনেমা ছিল। তো সেই সিনেমাটার একটা বিরাট বড় রেকর্ড ছিল, সেটা থিয়েট্রিক্যাল রাইটসে সব রেকর্ড ভেঙে দিয়েছিল। মোটামুটি 68 না 66 কোটি টাকা থিয়েট্রিক্যাল রাইটস থেকে আদায় করতে পেরেছিল। এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটা সেই রেকর্ডটাকে অলরেডি ব্রেক করে দিয়ে প্রি থিয়েট্রিক্যাল রাইটসে 75 কোটি টাকার একটা কিন্তু হিউজ একটা বিজনেস কিন্তু করতে চলেছে, যেটা তামিল সিনেমার ইতিহাসে অল টাইম একটা রেকর্ড, এবং কোথাও গিয়ে একটা বিরাট বড় কিন্তু অ্যাচিভমেন্ট। তো এই সিনেমাটা নিয়ে হাইপ মারাত্মক লেভেলের, যেহেতু এটাকে বিজয়ের লাস্ট সিনেমা হিসেবে ঘোষণা করা হচ্ছে, তো স্বাভাবিক এরকম হবেই, আর আমরা আশা করছিলাম, এবং আলটিমেটলি সেটাই হয়েছে। তো এই সিনেমাটার বিজনেসের জন্য খুবই লাভদায়ক একটা ব্যাপার। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আর লাস্ট আপডেটটা দেবদার রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো রঘু ডাকাতের খুব সম্ভবত মার্চ মাস থেকে একদম প্রপারলি শ্যুটিং শুরু হতে চলেছে, এবং দেবদার লুক টেস্ট অনেক দিন ধরে হয়েছে, এবং সেটা নিয়ে নানা রকম প্ল্যানিং ট্রেনিং এটা ওটা চলছে। এবার যেটা জানা যাচ্ছে, এই সিনেমাতেই আমরা নতুন একটা ক্যারেক্টার দেখতে পাবো, যে ক্যারেক্টারটা রঘু ডাকাতের দলের একটা অংশ। এবার তোমরা নিশ্চয়ই বিনোদিনী দেখেছো, অনেকেই হয়তো দেখেছো। সেখানে ক্ষেত্রমণি চরিত্রে যে অভিনয় করেছিল বিনোদিনীর সঙ্গে, যাকে দেখা যায় ক্ষেত্রমণি, সেই চরিত্রে যে অভিনয় করেছিল তার নাম হচ্ছে ফিরদৌসী বসু। তাকে এই প্রজেক্টে দেবদার নিয়েছে তার অভিনয়ের প্রতি মুগ্ধতা দেখে, এবং তার সঙ্গে রীতিমতো অডিশন নিয়ে কথাবার্তা হয়েছে পরিচালক ধ্রুব ব্যানার্জির সঙ্গে, এবং রুক্মিণী তার নাম রেকমেন্ড করেছিল অ্যাজ এ পারফর্মার, এবং তার কাজ নাকি পছন্দ হয়েছে, এবং ফাইনাল একটা অডিশনতে দেবে। এবং তারপরে নাকি মার্চ মাস থেকে একটা কাজ হবে, যে মূলত রঘুর ডাকাত দলের একটা অন্যতম সদস্য হিসেবে কিন্তু থাকতে চলেছে। তো সে একজন ভালো অভিনেত্রী, সে প্রমাণ করেছে বিনোদিনী, যেটুকু দেখা গেছে তাকে। এখানেও আই থিঙ্ক তাকে বেশ ভালো মানাবে। মানে রঘু ডাকাত টিমেতে এরকম কী বলবো, মহিলা ডাকাতদেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, এবং ওই টাইমটাকে তুলে আনার জন্য প্রচুর টাকা খরচ করা হচ্ছে। বিগ স্কেলে সিনেমাটাকে কিন্তু বানানোর প্ল্যানিং চলছে, জাহাজ ফাজ এন্ট্রি, অ্যাকশন সিকোয়েন্স, অনেক কিছুই প্ল্যানিং করা হচ্ছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এইগুলোই মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখাবে, নমস্কার।